হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস জব সাজেস্ট নিয়ে চলে এলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। ইতিমধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে 2014 সালে টেট পাসের ভিত্তিতে যে পরবর্তীকালে 2016, 2020 এবং 2022-এ সমস্ত যে নিয়োগ করা হয়েছিল সেই সমস্ত কিছু আদৌ বৈধ ছিল কিনা সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমি আপডেট তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম এবং সেটা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে সেই সমস্ত কিছু কিন্তু বিচারাধীন রয়েছে। কিন্তু বর্তমানে যে নতুন আপডেটটা উঠে আসছে যে 2014 সালে যে টেট পরীক্ষা সেটা আদৌ বৈধ ছিল কিনা সেটা নিয়েও কিন্তু হাইকোর্টের প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে এবং কিসের ভিত্তিতে এটাকে বৈধতা বা এটাকে মান্যতা দিতে পারছে না সেই সমস্ত আপডেটটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। দেখো এখানে যেটা বলছে 2014 টেট কি বৈধ প্রশ্ন হাইকোর্টের, এবং এখানে দেখো সমস্ত ডিটেলসটা দেওয়া হচ্ছে যে 17 দফা অনিয়ম এবং যোগ্য অযোগ্য প্রার্থীদের পৃথক করতে না পারার জেরে 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের গোটা প্যানেলই বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এবার 2014 সালে প্রাথমিক যে টেট মামলা সেই একই সমস্যা সামনে এনেছে বিচারপতি রাজশেখর মান্তার এজলাসে। শুক্রবার ওই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ সিবিআইয়ের রিপোর্টে ওই পরীক্ষা নিয়ে অনেক অনিয়মের কথা উঠে এসেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটে পাস করা এবং ফেল করা প্রার্থীদের আলাদা করতে পারছে না। ঠিক একই জিনিসটা হয়েছে 2016 সালের যে এসএসসি মামলার ক্ষেত্রে, যে যোগ্য এবং অযোগ্য বাছাই করতে কিন্তু খুবই সমস্যা হচ্ছে এবং যে এসএসসি প্লাস হচ্ছে এখানের যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কেউই যোগ্য অযোগ্যদের বাছাই করতে পারছে না। এবং এক্ষেত্রে বিচারপতির প্রশ্ন যে সেক্ষেত্রে ওই পরীক্ষার কি আদৌ বৈধতা থাকতে পারে। এবং আরও যেটা বলা হচ্ছে যে বিচারপতি মান্তা জানতে চেয়েছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি কখনও আদালতে পাস এবং ফেল করা প্রার্থীদের তালিকা জমা দিয়েছে, সেই তালিকা জমা দেওয়া সম্ভব কিনা তাও জানতে চেয়েছেন তিনি। এর পাশাপাশি তার পর্যবেক্ষণ যে টেটের ফলাফল সংক্রান্ত ভুয়ো ওয়েবসাইটে যাদের নাম ছিল এবং যারা ভুয়ো ইমেলের ভিত্তিতে চাকরির জন্য টাকা দিয়েছেন তাদের কি অযোগ্য বলে গণ্য করা যেতে পারে। আদালত অবশ্য এসব প্রশ্নের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি, বরং পর্ষদ সহ সব পক্ষের মতামত জানতে চেয়েছে। জুন মাসের শেষের দিকে ফের কিন্তু এই মামলা শুনানি হবে এবং এই জটিল পরিস্থিতিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের অন্যতম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় মনে করেন কারা টেট পাস করেছিলেন এবং কারা টেট পাস করেননি তা পর্ষদ বলতে পারছে না। তার ফলে এখনও পৃথক করে দেখা সম্ভব নয়। তবে যাদের কাছে উত্তরপত্রের প্রতিলিপি আছে তাদের পাস ফেল নিয়ে সন্দেহ থাকার কথা নয়। কিন্তু এই সমস্ত যে যাদের কাছে উত্তরপত্রের প্রতিলিপি থেকে শুরু করে ওএমআর শিটারে যাদের কাছে রয়েছে তার যে কপিটা, সেক্ষেত্রে কিন্তু সেই একই জিনিসটাই ঘটেছিল যে যারা মানে এসএসসির ক্ষেত্রে যে প্রায় 26,000-এর মতো স্কুল শিক্ষক বাতিল হলো, সেক্ষেত্রেও কিন্তু যোগ্যরা তারা তাদের মানে যে ডকুমেন্টসগুলো সেগুলো দেখাচ্ছেন, তার সত্ত্বেও কিন্তু সেই যে যোগ্য অযোগ্য পৃথক করতে পুরোপুরিভাবে না পারায় সেটাই কিন্তু বাতিল করেছে হাইকোর্ট এবং সেটা কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন চলছে। সেই সেম জিনিসটাই হচ্ছে কিন্তু 2014 সালে টেট পাসের ভিত্তিতে চাকরি পাওয়া প্রাথমিক শিক্ষা মানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে সমস্ত শিক্ষকরা চাকরি পেয়েছেন প্রায় 58,000-এর মতো তাদের ক্ষেত্রেও। এবং এখানে দেখো বলছে যে 2016, 2020 এবং 2022 সালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন 2014 সালে টেট উত্তীর্ণেরা। মূলত প্রাথমিক শিক্ষক পদে চাকরির আবেদনের ক্ষেত্রে টেট পাস বাধ্যতামূলক, কিন্তু 2014 সালে টেট নিয়ে বিস্তর অভিযোগ আছে। সেই পরীক্ষার উত্তরপত্র যেটা ওএমআর শিট সেটা পাওয়া যাচ্ছে না বলেও আইনজীবীরা জানিয়েছেন। আদালতে এই মামলা শুনানিতে সেই উত্তরপত্র এবং তার স্ক্যান করা প্রতিলিপি নিয়েও কিন্তু বহু প্রশ্ন উঠেছে। সেই সব সওয়াল জবাবের ভিত্তিতে বিচারপতি মান্তা তার লিখিত নির্দেশে কিছু প্রশ্ন তুলেছেন। তার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন এসেছে, তেমনই উত্তরপত্র স্ক্যান করার দায়িত্বে থাকা সংস্থা এস বসুরায় অ্যান্ড কোম্পানির ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। বিচারপতি মান্থা লিখিত নির্দেশে বলেছেন যে টেট নেওয়ার ক্ষেত্রে কি নিয়ম তৈরি করা হয়েছিল তা জানা প্রয়োজন। কেন 2017 সালের পরীক্ষার্থীদের উত্তরপত্রের প্রতিলিপি দেওয়ার সময় পর্ষদ সিট বলল এবং কেন 2022 সালে তাকে ডিজিটাইজড ডেটা বলল তার উত্তরও প্রয়োজন। কেনই বা টেন্ডার ছাড়া এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে বরাদ দেওয়া হলো এবং কিসের ভিত্তিতে সেই বরাদ দেওয়া হলো, সিবিআই তদন্তে যা উঠে এসেছে তার সম্পর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থান জানতে চেয়েছে আদালত। অর্থাৎ এই যে 2014 সালে টেট পরীক্ষা রয়েছে তার ক্ষেত্রে ওএমআর সিট এবং যে কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছিল কোথাও কোনো কারণে সেই যে উত্তরপত্রের প্রতিলিপি তাকে কোথাও সিট বলা হচ্ছে, কোথাও ডিজিটাইজ ডেটা বলা হচ্ছে, এই সমস্ত কিছু কেন বলা হচ্ছে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু লিখিতভাবে জানাতে বলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে মাননীয় আদালত। এবং আদালতের লিখিত নির্দেশে আরও প্রশ্ন তোলা হয়েছে, যেমন এস বসুরা অ্যান্ড কোম্পানির এত কর্মী কেন মেধা তালিকা পর্ষদের সরকারি ইমেলে না পাঠিয়ে মানিক ভট্টাচার্যের ব্যক্তিগত ইমেলে পাঠিয়েছিলেন। আসল উত্তরপত্র কেন ওই পর্ষদ ওই সংস্থার কাছ থেকে ফেরত চাইল না, সব নিয়ম মেনে স্ক্যান করা হয়েছিল কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ যে 12,35,000 উত্তরপত্রই স্ক্যান করা হয়েছিল, তার কারণ 2017 সালে হেমন্ত চক্রবর্তী নামে এক পরীক্ষার্থীকে উত্তরপত্রের প্রতিলিপি দেওয়া হয়েছিল। সব উত্তরপত্র স্ক্যান না করা থাকলে
থাকলে প্রায় 13 লক্ষ উত্তরপত্রের থেকে একটি উত্তরপত্রের প্রতিলিপি তৈরি করা কার্যত অসম্ভব। সিবিআই জানিয়েছে এস বসুরায় অ্যান্ড কোম্পানি প্রায় 8,000 উত্তরপত্রের প্রতিলিপি পর্ষদকে সরবরাহ করেছিল। সব উত্তরপত্র স্ক্যান না করা থাকলে এভাবে বেছে বেছে দেওয়া সম্ভব নয় বলেই আদালত মনে করে। এবং 752 জন পরীক্ষার্থীদের ফলাফল প্রথমে স্থগিত রাখা হয়েছিল এবং পরে পাস হিসাবে দেখানো হয়। সব উত্তরপত্র স্ক্যান না করা থাকলে তা কীভাবে মানে সেটাও সম্ভব হতো না। সব উত্তরপত্র স্ক্যান না করা থাকলে 2830 জন পরীক্ষার্থীকে বাড়তি 1 নম্বরও দেওয়া সম্ভব হতো না বলে মনে করছে কোর্ট। অর্থাৎ যদি সব প্রশ্নের উত্তরপত্র স্ক্যান করাই থাকে তাহলে কেন এখনও পর্যন্ত যোগ্য অযোগ্যদের যে লিস্ট বা যোগ্য অযোগ্যদের যে বাছাই করার পদ্ধতি সেটা কেন এখনও পর্যন্ত আদালতে পেশ করা হয়নি, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। অর্থাৎ 2016 সালের পর এবার কিন্তু 2014 সালের প্রাথমিক টেট মানে 2016 সালে যে এসএসসি মামলার পরে এবারে কিন্তু 2014 সালে প্রাথমিক টেটের ভিত্তিতে পাওয়া যে 58,000 শিক্ষকের চাকরি সেটা নিয়ে কিন্তু পরবর্তীকালে বড় প্রশ্নচিহ্ন উঠছে এবং এর পরবর্তী যে শুনানি সেটা কিন্তু হতে চলেছে জুন মাসে। তো সেটা নিয়েও কিন্তু পরবর্তী আপডেট যা যা আসবে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। এবং 2016 সালের যে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে এসএসসির যে প্রায় 26,000 বঞ্চিত শিক্ষকদেরকে নিয়ে, সেটার কিন্তু পরবর্তী শুনানি এই সামনের সোমবার অর্থাৎ কালকে গুরুত্বপূর্ণ আপডেট যা সেখানে শুনানি থেকে আমরা জানতে পারবো অবশ্যই তোমাদের কাছে ভিডিও করে সবার আগে এক্সক্লুসিভলি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেটগুলোর জন্য মান্নাস জব সাজেস্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশানটাকে অন করে রেখে দাও এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে গেলে অবশ্যই পাশে থেকো। এখনের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।